সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের উপর একের পর এক বিধিনিষেধ আরোপ করেই যাচ্ছে ভারত। এই নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার দায়িত্ব নেওয়ার পর এই পর্যন্ত চতুর্থবারের মতো বিধিনিষেধ আরোপ করেছে। বিধিনিষেধ এমন জিনিসের উপর করছে যেটাতে বাংলাদেশ খুবই ক্ষতিগ্রস্ত হওয়ার মতো বিধিনিষেধ। যেমনটা ভারতে যে সামান্য কিছু পরিমাণ রপ্তানি করে যে রপ্তানি আয়টা ভারত থেকে বাংলাদেশ পায়, বছরে ১ থেকে ১.৫ বিলিয়ন, কখনো ২ এর কাছাকাছি চলে যায়। তো এই যে ১-১.৫ বিলিয়ন যে রপ্তানি আয়টা যে আমরা ভারত থেকে করি, সেই সব পণ্যের উপর একের পর এক বিধিনিষেধ দিয়েই যাচ্ছে। বিধিনিষেধগুলো এমন, তারা আসলে পথ ঘুরিয়ে দিচ্ছে। পথ ঘুরিয়ে দেওয়ার ফলে হচ্ছেটা কি, ওই দূরের পথ দিয়ে নিতে কিংবা সমুদ্র পথে দিয়ে নেওয়ার ফলে এই পণ্য বাংলাদেশ থেকে আসলে আর পণ্য নেওয়ার কোনো মানে থাকে না। যারা রপ্তানি করে, ভারতের যেসব আমদানিকারকরা বাংলাদেশ থেকে আমদানি করে, অর্থাৎ বাংলাদেশ থেকে পণ্য নিয়ে যায়, তারা সেই আগ্রহটা হারিয়ে ফেলে। তো এই যে বিধিনিষেধ, এই বিধিনিষেধগুলো কেন হচ্ছে? আমরা জানি প্রথম দিকের বিধিনিষেধগুলো একেবারে স্পষ্টত দেখে মনে হচ্ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের দায়িত্ব নেওয়ার পর তিনি ভারতের 7 সিস্টার নিয়ে কয়েকটা বক্তব্য দিয়েছিলেন। যেমনটা চীনে গিয়া তিনি একটা বক্তব্য দিয়েছিলেন যে 7 সিস্টার এবং আশপাশের যে প্রতিবেশী দেশগুলা রয়েছে, এই প্রতিবেশী দেশগুলাকে কেন্দ্র করে যে সমুদ্র রয়েছে বঙ্গোপসাগরে, এটার একমাত্র অভিভাবক বাংলাদেশ। এরপরে আমরা দেখলাম ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করলো। তারপরে হচ্ছে এই যে প্লাস্টিক পণ্য, আসবাবপত্র, কাপড়, বাংলাদেশের তৈরি কাপড়, এগুলা যে সহজে ভারতে আমরা যে পাঠাইতে পারতাম। ধরেন যে আপনি এই এই আসামের সঙ্গে বাংলাদেশের যে বন্দর রয়েছে, এটা দিয়ে আপনি খুব দ্রুত আসামের বন্দর দিয়ে আসামের পাশ দিয়ে যে বন্দর, সেটা দিয়ে আপনি পণ্যটা ঢুকাই দিলেন। তো ভারত কইল কি, তুমি ওইখান দিয়ে এই পণ্যটা ঢুকাইতে পারবা না, তুমি এটা ওইখান দিয়ে নিতে পারবা। তো হইল কি, ওইখান দিয়ে নেওয়ার ফলে আমরা আসলে আর ওইখান দিয়ে পণ্যটা, মানে পণ্য তো লাগবে আসামে। এখন আপনি যদি আমাকে ত্রিপুরা দিয়ে ঢুকাইতে বলেন, আমি কি নিতে পারবো? তো এই জটিলতাগুলো ভারত ধীরে ধীরে তৈরি করছে। এর ফলে আসলে পণ্য রফতানি মানা করে দিচ্ছে না, মানে পণ্য রপ্তানির উপর নিষেধাজ্ঞা দিচ্ছে না, কিন্তু পণ্যটা এমনভাবে পথ ঘুরিয়ে দিচ্ছে যে আসলে ওই পণ্য আর ভারতে রপ্তানি করাই যাবে না। এখন নতুন করে পাটের পণ্যের উপর বিধিনিষেধ আরোপ করেছে। পাটের রশি, পাটের আরো বেশ কিছু পণ্য, পাটের এর আগে পাটের রোল টোলের উপরও সম্ভবত জুলাইতে আরেকটা বিধিনিষেধ দিয়েছিল। এখন পাটজাত পাট জাতীয় পণ্যের কাপড়, পাটের দড়ি, রশি, পাট জাতীয় পণ্য দিয়ে তৈরি দড়ি বা রশি, পাটের বস্তা, ব্যাগ, পাটের কাপড়, পাটের বস্তা, ব্যাগ, পাটের রশি এবং পাট, এগুলা হচ্ছে ভারতে রপ্তানি। মানে এরা কি করেছে, এতদিন যে স্থলবন্দর দিয়ে যে রপ্তানি হইতো, ধরেন যে বেনাপোল দিয়া, তারপরে হচ্ছে ধরেন হিলি বন্দর দিয়া, ভুমরা দিয়া, তারপরে ধরেন আখাউড়া দিয়া যে রপ্তানি হইতো, ওরা বইলা দিছে যে আর এটা বন্দর দিয়া রপ্তানি হবে না, এটা এখান দিয়া মুম্বাইয়ের ওই যে নবসেবা নাকি কি জানি ওদের একটা বন্দর রয়েছে, ওখান দিয়া রপ্তানি করতে হবে। মানে একটা মাত্র রুট দিয়া রপ্তানি করতে হবে, চট্টগ্রাম বন্দর দিয়া ওই যে মুম্বাই নিতে হবে। তো মুম্বাই নিয়ে এগুলা হচ্ছে 7 সিস্টারে নেবে টেবে এই প্রক্রিয়া করতে করতে যে পণ্যটা আসলে আমরা রপ্তানি করব, ধরেন আমরা এখান দিয়ে আসামে ঢুকাই দিচ্ছি, আমরা এখান দিয়ে ত্রিপুরা, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা দিয়ে আমরা ত্রিপুরা ঢুকাই দিচ্ছি। তো তারা বলছে যে তোমরা আর এভাবে ঢুকাইতে পারবে না, তোমরা এখন এই বন্দর দিয়ে নিতে হবে। তো বন্দর দিয়ে নেওয়ার ফলে এতদিন এই পণ্যগুলো ৯৯% রপ্তানি হইতো এই স্থলবন্দর দিয়ে। এখন যখন সমুদ্র বন্দর দিয়ে রপ্তানি করতে হচ্ছে, এটা মাত্র এতদিন ১% মতো, অল্প কিছু, মানে অনেক বেশি পণ্যের সঙ্গে ছোট করে একটা পাটের বস্তা ঢুকাই দিলেন, এইরকম আর কি। ১% পণ্য সমুদ্র বন্দর দিয়ে রপ্তানি হইতো। আচ্ছা, যে পণ্যটা আপনি রেগুলারলি স্থলবন্দর দিয়ে, ভারত এত বড় দেশ, স্থলবন্দর দিয়ে আপনি রপ্তানি করে নির্দিষ্ট স্থানে স্থানে পৌঁছাই দিচ্ছিলেন, সেই পণ্যটা যদি এখন মুম্বাই যায়, মুম্বাই থেকে ধরেন আসামে আসবে, সেটা আসতে যে খরচটা পড়বে, কোনো বাপের বেটা ওই পণ্যটা আর বাংলাদেশ থেকে নেবে? এটা যে জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে, এই পণ্যটা নেবে। তো এর ফলে কি হচ্ছে, ধরেন এর আগে বিস্কুট, তারপরে হচ্ছে প্রক্রিয়াজাত উৎপন্ন খাবার, তারপরে ধরেন যে আপনার আসবাবপত্র, বাংলাদেশের তৈরি কাপড়, তারপরে হচ্ছে ধরেন এই যে পাটজাতের এর আরো বেশ কিছু পণ্যের যে বিধিনিষেধ দিল, তো পথ ঘুরিয়ে দেওয়ার ফলে বাংলাদেশ থেকে এগুলার রপ্তানি, ভারতে রপ্তানিটা অনেক কমে গেছে, অনেক কমে গেছে। কমে যাওয়ার ফলে কি হয়েছে, আমরা যে সেখান থেকে ১.৫ বিলিয়নের মতো যে রপ্তানি আয় পাইতাম ইয়ারলি বা প্রতিটা অর্থ বছরে, সেটার উপর ব্যাপক একটা ইম্প্যাক্ট পড়বে। এই ইম্প্যাক্টের ফলে ভারতের সঙ্গে যে রপ্তানি আয়, এই রপ্তানি আয়টা হয়তো মানে ৫০ কোটিতে নাইমে আসতে পারে, অর্থাৎ কয়েক গুণ কমে যাবে।
এটা হইল প্রাথমিক পর্যালোচনা আমার। আরো একটা মানে ভয়াবহ দিক রয়েছে এটার। সেটা হচ্ছে এই যে পাটজাত পণ্যের উপর ধরেন পোশাক, তো আমি ধরেন ভারত আমার পোশাকের প্রধান বাজার না। কিন্তু আমার পাটের জন্য ভারত অন্যতম একটা বাজার। যে পাট পণ্যগুলো এখন বাংলাদেশের সোনালী আঁশ বলা হয়। পাট প্রায় হচ্ছে নিঃশেষ হওয়ার পথে রয়েছে। সেই পাট বাংলাদেশের সোনালী আঁশ। সেই সোনালী আঁশের পণ্য যখন আপনি ভারতে রপ্তানি কইরা ১৫ কোটির মতো ইয়ারলি ইনকাম করতেছেন, এতে যে কৃষক বা হচ্ছে যারা এই উৎপন্নের সঙ্গে জড়িত, তারা একটা টাকা পয়সা বা হচ্ছে এই ব্যাগ ট্যাগ যারা বানাচ্ছে, রশি টসি যারা বানাচ্ছে, এদের জীবিকা যেহেতু এটার সঙ্গে জড়িত, জীবনযাপন জড়িত। যখন আপনি পাটের এই রপ্তানিটা সেখানে বিধিনিষেধের ফলে যে ১৫ কোটির মতো পাটজাত পণ্য রপ্তানি করে ১৫ কোটি ডলারের মতো ইনকাম হয়, কৃষি আর অন্যান্য পণ্য মিলাই আর কি। তো পাটের ১৫ কোটি ডলার হইতে পারে। তো এই পণ্যটা যদি আপনার রপ্তানি বন্ধ হয়ে যায়, এদের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, এদের এই কাজগুলো করে যারা হচ্ছে তাদের জীবিকা নির্বাহ করেন, তাদের কি হবে? তো ভারত যে শুধুমাত্র আমাদের এই সামান্য কিছু রপ্তানি আয় কমিয়ে দিয়েছে এমন না। এই যে এদের সঙ্গে যুক্ত ধরেন ৫,০০০ ১০,০০০ মানুষ যে এই কাজকর্মগুলোর সঙ্গে যুক্ত, তাদের চাকরির কি হবে? তাদের জীবিকা কিভাবে নির্বাহ হবে? এজন্যই আমি সরকারের কিছুটা দুর্বলতা দেখি, সেগুলো নিয়ে আমি কথা বলবো। নতুন করে এই ভারত এমনভাবে কিছু বিধিনিষেধ দেয়, এখন জারি করে, এখন থেকে ইমপ্লিমেন্টেশন শুরু হয়। তো এই জিনিসগুলা মনে হয় যে তারা খুব রাগ কইরা বাংলাদেশের উপর এসবগুলা জারি করে। তো এগুলা ১ম দিকে আমরা যখন দেখছিলাম যে জারি করছে, যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যখন দায়িত্ব নেয়, ডক্টর মোহাম্মদ ইউনূস চীনে একটা সফরে যান। চীনে সফরে যাওয়ার পর তিনি হচ্ছে এই যে সেভেন সিস্টার নিয়ে বক্তব্য দেন। বক্তব্য দেওয়ার ফলে ভারত খুব মাইন্ড করে। এরপরে ট্রান্সশিপমেন্ট বাতিল করে দেয়। তারপরে এই যে একে, একে বিধিনিষেধ দিতে থাকে। আপনারা যদি একটু ক্রোনোলজিক্যালি দেখেন যে কি, কি বাতিল করেছে। ২৭ জুন তারা হচ্ছে এই যে বাংলাদেশের এই যে কাঁচা পাটের যে কাঁচা পাট, পাটের রোল, পাটের সুতা, পাটের বিভিন্ন ধরনের কাপড়, এগুলোর উপর বিধিনিষেধ দেয়। তারপর হচ্ছে ১৭ মে তারা হচ্ছে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক, কাঠের আসবাব, সুতা ও সুতার উপজাত, ফল ও ফলের স্বাদযুক্ত পানীয়, কোমল পানীয় প্রভৃতি পণ্য আমদানিতে বিধিনিষেধ দিয়েছিল। এর আগে ৯ এপ্রিল তারা হচ্ছে ট্রান্সশিপমেন্ট বাতিল করেছিল। তো এই বিষয়ে যারা এই পাটের সঙ্গে জড়িত একজন ব্যক্তি, বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তাপস প্রামাণিক প্রথম আলোকে বলেন, আমি প্রথম আলো থেকে রিপোর্টটা পড়তেছি, তিনি বললেন, মানে তার একটা বাক্যই যেন সব বলে দিচ্ছে। তিনি বলছেন, এ যেন একে, একে নিবিছে দেউটি। এটা মাইকেল মধুসূদন দত্তের একটা উক্তি। তো সেখানে একে, একে নিবিছে দেউটি। এটার মানে হইল একে, একে সব যেন শেষ হয়ে যাচ্ছে। সরকার বাংলাদেশের জন্য নেতিবাচক হয় এমন সব পদক্ষেপে নিচ্ছে ভারত। আমরা সরকারকে আগেও বলেছি, এখনো বলবো, যেন এইসব বিধিনিষেধের বিষয়ে দ্বিপক্ষীয় আলোচনার উদ্যোগ নেওয়া হয়। সরকার কি আলোচনার কোনো উদ্যোগ নিয়েছে? এতদিনে আমরা কি কোনো দৃষ্টিগোচর কিছু দেখেছি? শেখ হাসিনার পতন হয়েছে, ভারত বাংলাদেশের নানা বিষয়ের উপর আধিপত্য বিস্তার করার চেষ্টা করেছে। শেখ হাসিনার সময়ে তারা তাদের যা করার, এখানে যা ফায়দা নেওয়ার, সেসব তারা চেষ্টা করেছে। এবং কিছু, কিছু জায়গায় তারা হচ্ছে এই ফায়দাটা তারা লুটেও নিয়েছে। বাংলাদেশ তাদের এক ধরনের, একজন বাংলাদেশী নাগরিক হিসেবে তখন আমারও ফিল হইতো বাংলাদেশ মনে হয় ভারতের একটা অঙ্গরাজ্য হয়ে গেছে। কিন্তু শেখ হাসিনা চলে গেছে, ভারতের এই যে করদ রাজ্য পরিণত হওয়ার যে মহানায়ক শেখ হাসিনা, তার তো পতন হয়ে গেছে। আমরা ভারতের সঙ্গে যে এই যে ভারতের যে আমাদেরকে দাস হিসাবে দেখছিল, শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে আমরা সেটা ভেঙে দিয়েছি। কিন্তু ভারতকে আমাদের দরকার। কেন দরকার আমি বলি। এই যে আমি হিলি স্থলবন্দরের একটা রিপোর্ট পড়ছিলাম যে আমরা কিছুদিন পরে আবার সেখান থেকে চাল আমদানি করব। এই যে আগস্ট চলে এসেছে, সেপ্টেম্বর আসবে, অক্টোবর আসবে, পেঁয়াজের একটা ক্রাইসিস বাংলাদেশে হইতে পারে। এই পেঁয়াজের যদি ক্রাইসিস হয়, ভারত যদি এই সময় পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়, আমাদের এখানে পেঁয়াজের ক্রাইসিস একেবারেই ম্যান্ডেটরিলি হবে। আপনার মনে আছে একবার যে আমরা ২০০-২৫০ করে পেঁয়াজ কিনতে হয়েছে? এই অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবরেই আমরা হচ্ছে এই ২০০-২৫০ টাকা করে পেঁয়াজ কিনেছি। কেন কিনেছি জানেন? ভারত সে বছর আমাদের কাছে পেঁয়াজ রপ্তানি ওই সময়টাতে বন্ধ রেখেছিল। এজন্য ভারত যদি আমাদেরকে চাল রপ্তানি বন্ধ করে দেয়, আদৌ করবে কিনা জানি না, আমরা তাদের রপ্তানির একটা বড় বাজার,
বাংলাদেশে প্রায় বছরে তারা ৯-১০ বিলিয়নের মতো তারা রপ্তানি করে। এই রপ্তানি আয় যে এবং একই সঙ্গে এখন তাদের উপর যুক্তরাষ্ট্র বিভিন্ন ধরনের শুল্ক আরোপ করে তাদেরকে এক ধরনের চাপে রেখেছে। তো আমাদের এখানে যদি এই রপ্তানি আয়টা তাদের বন্ধ হয়ে যায় তারাও বিপদে পড়বে। কিন্তু কিন্তু আমাদের এখানে যদি তারা পেঁয়াজ রপ্তানি বন্ধ রাখে, আমাদের এখানে যদি তারা চাল রপ্তানি বন্ধ রাখে, আমাদের এখানে যদি তারা আরো নিত্য পণ্যর যদি রপ্তানি বন্ধ রাখে, তাহলে বাংলাদেশে ভয়াবহ অবস্থা তৈরি হবে। আমরা এসবের বিকল্প বাজার এখনো তৈরি করতে পারিনি। আর ভারত থেকে আমরা যত সহজে, কারণ আমাদের তো সীমান্ত একই। সীমান্ত দিয়ে আমরা সহজে পণ্য নিয়ে আসতে পারি। আমরা যত কম খরচে সেখান থেকে চাল নিয়ে আসতে পারি, যত কম খরচে পেঁয়াজ নিয়ে আসতে, আর কাঁচা মরিচ, কচুর ঘাটি আছে না ছড়া, সেটা পর্যন্ত আমদানি হয় ভারত থেকে আমাদের দেশে। কাঁচা মরিচ, ডিম, কি আমদানি না হয়, সজনে ডাঁটা, কি আমদানি না হয় ভারত থেকে। আপনি অবাক হয়ে যাবেন। এই দেশ ভারত থেকে যদি, মানে এটা শুনতে আপনাদের হয়তো খারাপ লাগতে পারে, আমাকে হয়তো ভারতের দালাল বলবেন, দোসর বলবেন। বাংলাদেশে যখন ডিমের দাম বেড়ে যায়, ভারত থেকে আমদানি করে ওই ডিমের দাম কমাইতে হয়। আপনি খোঁজ নিয়ে দেখেন, বাংলাদেশে যখন চালের দাম বেড়ে যায়, যখন মজুতদাররা মজুত করে ফেলে, তখন ভারত থেকে আমদানি করে ওই চালের দাম কমাইতে হয় কিছুটা। এটা হচ্ছে বাস্তব, একেবারেই বাস্তব। তারপর চিনি আমদানি করতে হয়, তেল আমদানি করতে হয়, এই পরিমাণ পণ্য আমরা তাদের কাছ থেকে আমদানি করতে হয়। যদি আমাদের এই যে প্রতিবেশী হিসাবে ভারতের মতো পণ্য রপ্তানি করতে পারে এরকম একটা দেশ, যদি এরকম একটা কৃষি উৎপন্ন দেশ যদি না থাকতো, আমাদের এখানে আমরা এখন চালের দাম ১৫০ টাকা করে কেজি কিনে খাইতে হইতো। যদি আমরা অল্টারনেটিভ বড় বাজার, যেখান থেকে আমরা খুব সহজে আমদানি না করার মতো যে বাজার তৈরি না করতে পারতাম, বা আমদানি আমাদের এখানে পাঠানোর মতো সেরকম দেশের সঙ্গে, কোনো দেশের সঙ্গে আমাদের যদি সেরকম বন্ধুত্ব না থাকতো। এটা খুবই বাস্তব কথা। অর্থাৎ ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই দরকার, এসব কারণেই দরকার। পাশাপাশি প্রতিবেশী হিসেবে দরকার। আপনার প্রতিবেশীর সঙ্গে আপনার ঝগড়া থাকবে কেন? সরকার এই বিষয়গুলো, সেটা অবশ্যই দুই দেশের জনগণের এবং দেশের নাগরিকদের স্বাধীনতা, সার্বভৌমত্ব সম্পূর্ণভাবে অক্ষুণ্ণ রেখেই সেই সম্পর্ক টিকিয়ে রাখা দরকার। শেখ হাসিনা চলে গেছে, এমন না যে ভারত আমাদের শত্রু হয়ে যাবে। আমাদের ভারতের সঙ্গেও শত্রুতার দরকার নেই, মিয়ানমারের সঙ্গেও দরকার নেই, পাকিস্তানের সঙ্গেও দরকার নেই, চীনের সঙ্গেও দরকার নেই। সবাই আমাদের বন্ধু হিসেবে থাকুক। সরকার সেই কূটনীতিটাই করা দরকার। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।